हेलो फ्रेंड्स, वेलकम बैक टू रूपांतर यूट्यूब चैनल। आलोक चैप्टारेर गलीय दर्पण पार्टटा निये जे आमरा आलोचनाटा शुरू करेछिलाम सेटा प्राय शेषेर दिके। तार माने होच्छे जे गलीय दर्पणे आलोर प्रतिफलनेर प्राय शेष दिके आमरा चले एसेछि। आजके गलीय दर्पणे किभाबे प्रतिबिम्ब गठन करते हय एबं बस्तु कोथाय थाकले प्रतिबिम्ब कोथाय गठित हबे एबं सेई प्रतिबिम्बेर बैशिष्ट्य की की हबे सेगुलो नियेई आलोचना करब। एर आगेर लेक्चारटातेई आमरा रश्मि अनुसरण पद्धति निये आलोचना करेछि। रश्मि अनुसरण पद्धति ना जाना थाकले किन्तु बस्तुर प्रतिबिम्ब गठन करा सहज हबे ना। तो यदि ओई लेक्चारटा ना देखेছো तो आगे देखे नाओ, तारपरेई किन्तु एई टपिकटा तोमरा देखते थाको और खाता कलम बार करो, नोट करते शुरू करो। আমরা প্রথমেই যে টপিকটা নেব সেটা হচ্ছে অবতল দর্পণের দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠন। অবতল দর্পণে মানে অবতল দর্পণে দুটো প্রতিবিম্ব আমরা গঠন দেখাবো, উত্তল দর্পণে একটা দেখাবো। তাহলে প্রথমেই নিচ্ছি এক নম্বর নিচ্ছি অবতল দর্পণ দ্বারা বস্তুর বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠন। সৎ প্রতিবিম্ব গঠন খুবই ইম্পর্টেন্ট। মাধ্যমিকে একবারে 100% এই কোশ্চেনটা পড়বে যে অবতল দর্পণ দ্বারা বস্তুর বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠনের রশ্মি চিত্র অঙ্কন করো এবং ব্যাখ্যা করো। ভালো করে প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করো। প্রশ্নটা হচ্ছে অবতল দর্পণ দ্বারা বস্তুর বিবর্ধিত সৎ প্রতিবিম্ব। এই দুটো কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিবর্ধিত সৎ প্রতিবিম্ব, বিবর্ধিত মানে কি বস্তু অপেক্ষা প্রতিবিম্বের সাইজ বড়, এবং সৎ প্রতিবিম্ব মানে কি যদি দুটো আলোক রশ্মি কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয় তাহলে সেই বিন্দুতে সৎ প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে যে অবতল দর্পণ দ্বারা একটা বস্তুর প্রতিবিম্ব এমন গঠন করব যে প্রতিবিম্বটা বস্তু অপেক্ষা বড় হবে এবং প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, ছবিটা আঁকতে হবে। একটা অবতল দর্পণ আমি নিয়ে নিলাম, এই হলো আমার একটা অবতল দর্পণ। ছবিটা আগে আঁকো, তারপরে ব্যাখ্যা করব আমরা। তাহলে এই গেল একটা অবতল দর্পণ। অবতল দর্পণের এটা হলো প্রধান অক্ষ। এইটাকে আমরা নাম দিয়েছিলাম কি বলতো, মেরু। এইখানে আমাদের ছিল কি বলতো, মুখ্য ফোকাস। এইখানে কি ছিল বলো, বক্রতা কেন্দ্র। আমাদের উদ্দেশ্য কি, আবার দেখো যে অবতল দর্পণ দ্বারা বস্তুর বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠন করতে হবে। তো প্রথমেই জানতে হবে যে অবতল দর্পণ দ্বারা একটা বস্তুর বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠন করতে হলে বস্তুটাকে দর্পণের সামনে কোথায় বসাতে হবে। ঠিক আছে, তো বস্তুটাকে আমরা কোথায় রাখবো, বস্তুটাকে রাখতে হবে অবতল দর্পণের মুখ্য ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী কোনো বিন্দুতে। এইটা হলো ধরো আমাদের বস্তু, এইটা হলো একটা বস্তু বিবর্ধিত বিস্তৃত বস্তু এটা। তাহলে অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর, এখানে বিস্তৃত মানে বিন্দু বস্তু নয়, বিস্তৃত বস্তুর বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠন। তাহলে এইটার নাম দিলাম আমি, বস্তুটার নাম দিলাম সেটা হচ্ছে এক্স ওয়াই। এক্স ওয়াই হলো একটা বস্তু। ঠিক আছে, তো এই পর্যন্ত যেটুকু আমরা এঁকেছি সেইটাকে বলে দিই কি। তাহলে এইখানে ধরো M1 M2 হলো একটা অবতল দর্পণ, পি হলো মেরু, এফ হলো মুখ্য ফোকাস এবং সি হলো বক্রতা কেন্দ্র। এইটুকু তো তোমরা বলতেই পারবে। তাহলে দেখো এক্ষুনি মুখস্থ হয়ে যাবে
M1 M2 হলো একটা অবতল দর্পণ, P হলো অবতল দর্পণটির মেরু, F মুখ্য ফোকাস এবং C হলো বক্রতা কেন্দ্র। তাহলে আমরা লিখে নিচ্ছি, এইখানে শুরু করে দিলাম, ব্যাখ্যাও একই সাথে শুরু করছি। M1 M2 হলো একটি অবতল দর্পণ, অবতল দর্পণ। P হলো অবতল দর্পণটির মেরু এবং F হলো মুখ্য ফোকাস, C হলো বক্রতা কেন্দ্র। ঠিক আছে, C হলো বক্রতা কেন্দ্র। এখন অবতল দর্পণটির প্রধান অক্ষের উপর একটি বস্তু হলো XY। এখন অবতল দর্পণটির বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝে XY হলো একটা বস্তু, কিভাবে দাঁড়িয়ে আছে? প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে দাঁড়িয়ে আছে। এখন XY হলো অবতল দর্পণের প্রধান অক্ষের উপর বক্রতা কেন্দ্র ও মুখ্য ফোকাসের মাঝে অবস্থিত একটি বস্তু। দেখো কি বললাম, এইটুকু বোঝো। XY হলো অবতল দর্পণের প্রধান অক্ষের উপর বক্রতা কেন্দ্র ও মুখ্য ফোকাসের মাঝে অবস্থিত একটা বস্তু। এই যে XY দেখছো, এটা কোথায় আছে? অবতল দর্পণটির প্রধান অক্ষের উপর বক্রতা কেন্দ্র মানে C এবং মুখ্য ফোকাস F, এই দুইয়ের মাঝে অবস্থিত। এই বস্তুটার আমরা প্রতিবিম্ব গঠন করব, এই বস্তুটারই প্রতিবিম্ব গঠন করব। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন প্রতিবিম্ব গঠনের জন্য ওই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে একটা আলোক রশ্মি নেব। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল যদি একটা আলোক রশ্মি নিই, তাহলে সেই আলোক রশ্মিটা অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর কোনখান দিয়ে যাবে বলতো? মুখ্য ফোকাসের মধ্য দিয়ে। তার কারণটা আগের লেকচারে আমরা বারবার বলেছি যে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাসের মধ্য দিয়ে চলে যায়, এবং যদি কোনো আলোক রশ্মি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে আসে তাহলে প্রতিফলনের পর সেটি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে চলে যায়। ঠিক আছে, তাহলে দেখো এইখানে এই কি করলাম, XY বস্তুর ওই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি দর্পণে গিয়ে পড়লো। কোথায় পড়লো? A বিন্দুতে গিয়ে পড়লো। তাহলে এই রশ্মিটা প্রতিফলনের পর কোথা দিয়ে চলে যাবে? মুখ্য ফোকাস F এর মধ্য দিয়ে চলে যাবে। মুখ্য ফোকাস F এর মধ্য দিয়ে চলে গেল। আর একটা রশ্মি নিতে হবে। আমরা আগের লেকচারে বারবার বলেছি যে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠনের জন্য ন্যূনতম দুটো আলোক রশ্মি দেখাতে হবে। সেখান থেকে অনেক আলোক রশ্মি আসতে পারে, কিন্তু রশ্মি চিত্র অঙ্কনের সময় আমরা শুধুমাত্র দুটো আলোক রশ্মির প্রতিফলন দেখাবো। তাহলে একটা আলোক রশ্মি কি বললাম? প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গিয়ে দর্পণ দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাসের মধ্য দিয়ে চলে গেল। আর একটা আলোক রশ্মি নেব, সেই আলোক রশ্মিটা কোথা দিয়ে যাবে? মুখ্য এই ওই বিন্দু থেকে আর একটা আলো। তাহলে এই এক নম্বর লাইনটা লিখে দিই। এখন XY বস্তুর ওই বিন্দু থেকে
ওই বিন্দু থেকে একটি আলোক রশ্মি দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে গিয়ে দর্পণের এ বিন্দুতে আপতিত হলো। এ বিন্দুতে আপতিত হলো এবং প্রতিফলনের পর মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে এএফ পথে চলে গেল। দেখো এই যে একটা কাজ করেছি, সেই কাজটা আমি আবার লিখে দিলাম। কি কাজ করেছি? যে এক্স ওয়াই বস্তুর ওই বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে গিয়ে দর্পণের এ বিন্দুতে আপতিত হলো এবং দর্পণটি দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে এএফ পথে, এই যে এএফ পথে চলে গেল। এইটুকুই লিখেছি। দেখো এক্স ওয়াই বস্তুর ওই বিন্দু থেকে একটি আলোক রশ্মি দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে গিয়ে দর্পণের এ বিন্দুতে আপতিত হলো এবং প্রতিফলনের পর মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে এএফ পথে চলে গেল। এই পর্যন্ত আরেকটা কাজ এগিয়ে দিলাম আমি। এবার আমি কি করব, এখানটাকে একটু লেখাটা মুছবো, তার কারণ পরের লেখাটা আমাকে লিখতে হবে। তাহলে এইটুকু তোমরা নোট করতে থাকো, দরকার হলে পজ করে নোট করে নেবে। গেল। তাহলে এই পর্যন্ত আমার কাজ হয়ে গেছে। আর একটা আলোক রশ্মি আমরা নেব। আলোক রশ্মি কোনটা নেব? এই দেখো এক্স ওয়াই বস্তুর ওই বিন্দু থেকেই আরেকটা আলোক রশ্মি নেব, যে আলোক রশ্মিটা কোথা দিয়ে যাবে? মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে চলে যাবে। মুখ্য ফোকাস এফ, এই যে এইভাবে গেল। মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে গিয়ে দর্পণে আপতিত হলো। আমরা আগের লেকচারে বলেছিলাম, যদি কোনো আলোক রশ্মি দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে গিয়ে দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে চলে যাবে। প্রধান অক্ষে, তাহলে প্রতিফলনের পর কোনখান দিয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এই পথে চলে গেল। তাহলে এই বি বিন্দুতে ধরো আপতিত হলো, বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে আপতিত হয়ে এই বিসি পথে, ধরো সি তো দেওয়া আছে, বিডি পথে চলে গেল, এরকম আমি বলতে পারি বিডি পথে চলে গেল। তাহলে আবার আমি লিখে নিচ্ছি যেটা করলাম। কি করলাম? দেখো একই জিনিস আগের মতোই করলাম, যে এক্স ওয়াই বস্তুর ওই বিন্দু থেকে একটা আলোক রশ্মি মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে গিয়ে দর্পণের বি বিন্দুতে আপতিত হলো এবং দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল ভাবে বিডি পথে চলে গেল। ঠিক আছে, তাহলে আবার লিখে নিচ্ছি। আবার এক্স ওয়াই বস্তুর ওই বিন্দু থেকে বিন্দু থেকে অপর একটি রশ্মি দর্পণটির মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে গিয়ে, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে গিয়ে, এফ বলবো না, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে গিয়ে দর্পণের বি বিন্দুতে
আপতিত হলো, আপতিত হলো এবং অবতল দর্পণ দ্বারা, অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর, প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে, প্রধান অক্ষের সমান্তরালভাবে বিডি পথে, বিডি পথে চলে গেল, বিডি পথে চলে গেল। তাহলে দেখো দুটো পার্টে ভাগ করে নাও। প্রথমে একটা রশ্মির কথা বললাম, এখন আরেকটা রশ্মির কথা বললাম। এখন যে রশ্মির কথাটা বললাম সেটা এইভাবে বললাম যে এক্স ওয়াই বস্তুর ওয়াই বিন্দু থেকে অপর একটা রশ্মি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে গিয়ে দর্পণের বি বিন্দুতে আপতিত হলো এবং প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরাল ভাবে বিডি পথে চলে গেল, বি এই যে বিডি পথে চলে গেল। দেখো এই আলোক রশ্মি দুটো, প্রতিফলিত আলোক রশ্মি দুটো, একটা হচ্ছে এ এফ এই আলোক রশ্মিটা আর একটা হচ্ছে বিডি এই আলোক রশ্মি দুটা। এই আলোক রশ্মি দুটো দেখো এই বিন্দুতে, আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এই বিন্দুটার আমি নাম ধরো দিচ্ছি, এটার নাম দিচ্ছি ওয়াই স্মল ওয়াই বা ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম নাম দিয়ে দিলাম, ওয়াই প্রাইম নাম দিয়ে দিলাম। তাহলে আমি কি বলতে পারবো যে প্রতিফলিত রশ্মি দুটি ওয়াই বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? তাহলে ওয়াই প্রাইম হলো ওয়াই বিন্দুটার প্রতিবিম্ব। এখন এই ওয়াই প্রাইম থেকে যদি প্রধান অক্ষের উপর একটা লম্ব টেনে দিই, এই যে এরকম যদি আমি একটা লম্ব টেনে দিই, এই যে ডট 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 করে, তাহলে আমরা কি দেখতে পাবো, এই যে ডট ডট দিয়েছি তাহলে এটা হচ্ছে এক্স প্রাইম, এক্স প্রাইম ওয়াই প্রাইম হলো এক্স ওয়াই বস্তুর বিবর্ধিত। দেখো বস্তুর আকার যা ছিল প্রতিবিম্বের আকার বড় হয়ে গেছে না? হ্যাঁ হয়েছে। তার মানে এটা হলো বস্তুর বিবর্ধিত এবং দেখো দুটো রশ্মি মিলিত হয়েছে, তার মানে হচ্ছে সৎ প্রতিবিম্ব গঠন হলো, হয়ে গেল। তাহলে তাহলে আমরা বলতে পারি যে প্রতিফলিত রশ্মি দুটি, এখন আমি এখানে চলে আসছি, প্রতিফলিত রশ্মি দুটি ওয়াই প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে? দেখো এটা হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি এদিকে চলে গেছে, বিডি হলো আরেকটা প্রতিফলিত রশ্মি এটা এদিকে চলে গেছে, এরা মিলিত হয়েছে ওয়াই প্রাইম বিন্দুতে। তাহলে প্রতিফলিত রশ্মিটি, প্রতিফলিত রশ্মি দুটি, প্রতিফলিত রশ্মি দুটি ওয়াই প্রাইম বিন্দুতে, বিন্দুতে মিলিত, মিলিত হয়েছে, হয়েছে। তাহলে এখন ওয়াই প্রাইম থেকে যদি প্রধান অক্ষের উপর একটা অভিলম্ব অঙ্কন করা হয়, তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম অভিলম্ব যদি অঙ্কন করা হয় তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম হবে বস্তুটির বিবর্ধিত সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, হয়েছে। এখন এখন ওয়াই প্রাইম বিন্দু থেকে, ওয়াই প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর, প্রধান অক্ষের উপর এক্স প্রাইম ওয়াই প্রাইম অভিলম্ব আঁকা হলো, আঁকা হলো। এক্স প্রাইম ওয়াই প্রাইম হলো এক্স ওয়াই বস্তুর, বস্তুর বিবর্ধিত সৎ প্রতিবিম্ব, বিবর্ধিত সৎ প্রতিবিম্ব। কোশ্চেন শেষ। তাহলে এইটা হচ্ছে তোমাদের 3 নম্বরের একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে অবতল দর্পণ দ্বারা কোন বস্তুর বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠনের রশ্মি চিত্র অঙ্কন করো। তোমরা কোশ্চেনটা লিখে নাও, কিন্তু আমি বলে দিচ্ছি
অবতল দর্পণ দ্বারা কোনো বস্তুর বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠনের রশ্মি চিত্র অঙ্কন করো। এই কোশ্চেনটা এরকম পড়বে একবারে। তাহলে দেখো আমরা রশ্মি চিত্র অঙ্কন করে নিয়েছি। এইখান থেকে আমরা দেখো যে প্রতিবিম্বটা পেলাম, তার কিন্তু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। তাহলে এইখানে যে প্রতিবিম্বটা গঠন হয়েছে সেটা বস্তু অপেক্ষা বড় হয়েছে, প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, বস্তুটার মাথা দেখো কোন দিকে, এই দিকে বস্তুর মাথা এই দিক বরাবর, আর প্রতিবিম্বের মাথা এই দিক বরাবর। মানে বস্তুর মাথা যেদিকে ছিল প্রতিবিম্বের মাথা তার উল্টো দিকে হয়ে গেছে। তার মানে প্রতিবিম্বটা হলো অসমশীর্ষ, অসমশীর্ষ। ঠিক আছে, তাহলে আমরা এই প্রবলেমটা প্রায় শেষ হয়ে গেল। এবার কোশ্চেন হচ্ছে যে একটা বস্তুর অবতল দর্পণ দ্বারা একটা বস্তুর বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠন করতে হলে বস্তুটাকে দর্পণের সামনে কোথায় রাখতে হবে? এই যে কাকা, এই যে দেখো মুখ্য ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে রাখতে হবে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে অবতল দর্পণ দ্বারা একটা বস্তুর বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠন করতে হলে বস্তুটিকে কোথায় বসাতে হবে বা কোথায় রাখতে হবে। কোশ্চেন লিখো। তাহলে এটা আমাদের রশ্মি চিত্র অঙ্কন শেষ করে ফেলেছি। এই রকমই রশ্মি চিত্র অঙ্কন করবে একেবারে হুবহু, লিখে নাও তোমরা। আচ্ছা, এবার হচ্ছে প্রবলেম বা এখানে প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা আমি লিখে দিই, একটু এখানটাতে লিখে দিচ্ছি, প্রতিবিম্বটির বৈশিষ্ট্য বলে লিখব। প্রতিবিম্বটির বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে দেখো। 1 নম্বর যে বৈশিষ্ট্য, প্রতিবিম্বের আকার বস্তু অপেক্ষা বড়। প্রতিবিম্বের আকার বস্তু অপেক্ষা বড়, অর্থাৎ প্রতিবিম্বটি বিবর্ধিত, অর্থাৎ প্রতিবিম্বটি বিবর্ধিত 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে দেখো প্রতিবিম্বটি সৎ বিম্ব, প্রতিবিম্বটি সৎ বিম্ব বা সৎ। 3 নম্বর হচ্ছে দেখো বস্তুর মাথা যেদিকে ছিল প্রতিবিম্বের মাথা তার উল্টো দিকে আছে, তার মানে হচ্ছে প্রতিবিম্বটি অসমশীর্ষ, প্রতিবিম্বটি অসমশীর্ষ। বোঝা গেল? তাহলে এই 3টে হচ্ছে বৈশিষ্ট্য। এখানে যে আমরা প্রতিবিম্বটা গঠন করলাম সেই প্রতিবিম্বটার এই 3টে বৈশিষ্ট্য। প্রতিবিম্বটার আকার বস্তু অপেক্ষা বড়, অর্থাৎ প্রতিবিম্বটা বিবর্ধিত প্রতিবিম্ব। 2 নম্বর হচ্ছে প্রতিবিম্বটা হচ্ছে সদ্বিম্ব। আর 3 নম্বর হচ্ছে প্রতিবিম্বটা অসমশীর্ষ, মানে বস্তু যেদিকে মাথা করেছিল সেদিকে ঠ্যাং করে দিয়েছে। ঠিক আছে, এবার আমি বলবো, এই ছবিটা থাকবে এখনো, আমি রাখবো, এখানটা মুছছি, যে অবতল দর্পণ দ্বারা একটা কোশ্চেন লিখো। কোশ্চেন একটা প্রশ্ন বলে লিখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অবতল দর্পণ দ্বারা কোনো বস্তুর বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠন করতে হলে বস্তুটিকে কোথায় রাখতে হবে? কোথায়?
তাহলে এক কথায় আমি উত্তর করে দিচ্ছি যে বস্তুটাকে দর্পণের মুখ্য ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে রাখলে বস্তুটির বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠন হবে। কোনো বস্তুকে অবতল দর্পণের মুখ্য ফোকাস মানে এফ এবং বক্রতা কেন্দ্র মানে হচ্ছে সি, এই দুই এর মাঝে কোনো বিন্দুতে বসালে বস্তুটির বিবর্ধিত সৎ এবং অসমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পড়বেই মাধ্যমিকে, যে অবতল দর্পণ দ্বারা একটা বস্তুর বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠন করতে হলে বস্তুটাকে কোথায় রাখতে হবে। তাহলে কোথায় রাখবো আমরা? মুখ্য ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে যদি বস্তুটাকে রাখা হয় তাহলে বস্তুটা বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠন হবে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন এখানে পড়ে, দেখো একটা জিনিস খেয়াল করো যে বস্তুটাকে কোথায় রেখেছি? বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝে রেখেছি, তাই কিনা? আর প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে? দেখো বক্রতা কেন্দ্র অপেক্ষা দূরে গঠিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু রাখা হলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, তাই না দাদা? হ্যাঁ, দেখো ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে আমি বস্তু রেখেছি, প্রতিবিম্ব গঠিত হয়েছে বক্রতা কেন্দ্র অপেক্ষা দূরে। তাহলে এটাও আর একটা কোশ্চেন নম্বর 2। এখান থেকে যা যা কোশ্চেন পড়ে আমি আলোচনা করে দিলাম, একেবারে লিখেও দিলাম। লিখো আরেকটা কোশ্চেন, প্রশ্ন নম্বর 2 বলতে পারো এটাকে। অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তুকে রাখা হলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? কোথায় গঠিত হবে? দেখো বক্রতা কেন্দ্র অপেক্ষা দূরে, দর্পণটির বক্রতা কেন্দ্র অপেক্ষা দূরে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে আমরা লিখে দিচ্ছি অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তুকে রাখা হলে বক্রতা কেন্দ্র অপেক্ষা দূরে বস্তুটির প্রতিবিম্ব গঠিত হবে। তোমরা দেখো ছবিতেই দেখতে পাচ্ছ, এইটুকু তো এখন বুঝতে হবে যে এইখানে বস্তুটা আছে, প্রতিবিম্ব দেখো বক্রতা কেন্দ্র অপেক্ষা দূরে গঠিত হয়েছে। তাহলে যদি কোনো বস্তু বক্রতা কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝে থাকে তাহলে প্রতিবিম্বটা কিন্তু বক্রতা কেন্দ্র অপেক্ষা দূরের কোনো বিন্দুতে গঠিত হবে। তাহলে এই গেল আমাদের প্রথম রশ্মিচিত্র অঙ্কন, এবং সেখান থেকে যা যা প্রশ্ন মাধ্যমিকে আসে সমস্ত কিছু বললাম, তার উত্তরও লিখে দিলাম, একেবারে A to Z রেডি, শুধু খাওয়ার কাজ। তারপরে দেখো 2 নম্বর আমরা রশ্মিচিত্র অঙ্কন করব।
1 নম্বরটা আমি মুছবো না, কিন্তু এইখানেই আমি 2 নম্বর লিখবো, কারণ ওর মধ্যে পার্থক্যটা দেখাবো যে অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর বিবর্ধিত অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র। প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র। প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র কি লিখেছি? অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর বিবর্ধিত অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র। পার্থক্যটা খেয়াল করো, এইখানেও ছিল বিবর্ধিত, এইখানেও বিবর্ধিত, এইখানে ছিল সৎ প্রতিবিম্ব, এইখানে হচ্ছে অসৎ প্রতিবিম্ব, আর এইখানে হচ্ছে সমশীর্ষ। এখানে দেখো যে প্রতিবিম্বটা গঠন হয়েছিল সেটা অসমশীর্ষ, উল্টো দিকে মাথা করেছিল। এখন আমরা যে প্রতিবিম্বটা গঠন করব সেটা কি হবে? বস্তু অপেক্ষা বড় হবে, অসৎ প্রতিবিম্ব হবে, মানে রশ্মি দুটো মিলিত হবে না, কোনো একটা বিন্দু থেকে রশ্মি দুটো আসছে বলে মনে হবে। আর সমশীর্ষ মানে বস্তু যেদিকে মাথা করে আছে প্রতিবিম্ব সেই দিকেই মাথা করে থাকবে। আমরা যখন দেখবে যে আয়নার সামনে দাঁড়াই, আমি কি আমার মাথাটাকে উপর দিকে পাটাকে নিচের দিকে দেখি? মাথাটাকে নিচে আর পা উপরে দেখি? দেখি না। আমরা মাথা যেদিকে, আমার প্রতিবিম্বের মাথাও সেদিকেই থাকে, এটাকে বলা হয় সমশীর্ষ। আর যদি মাথা যেদিকে আমার আছে প্রতিবিম্বের মাথা তার উল্টো দিকে হয়ে যায় তাহলে সেটাকে বলবো অসমশীর্ষ। ঠিক আছে? তাহলে প্রতিবিম্ব গঠন যেটা, বিবর্ধিত প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব, সমশীর্ষ, মানে বস্তুর মাথা যেদিকে প্রতিবিম্বের মাথা সেদিকেই থাকবে। তাহলে শুরু করে দেই, চলো। তাহলে প্রথমেই কি করতে হবে? আমাকে একটা অবতল দর্পণ অঙ্কন করে নিতে হবে। সবাই একটা অবতল দর্পণ অঙ্কন করে নাও। এই হলো আমার একটা অবতল দর্পণ, এইদিকে প্রলেপ দেওয়া আছে, পারদে প্রলেপ দেওয়া আছে, এইদিকে। এই গেল একটা অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের আমি একটা প্রধান অক্ষ এঁকে নিলাম। এইটা ধরো অবতল দর্পণের ফোকাস, এইটা ধরো অবতল দর্পণের বক্রতা কেন্দ্র, এইটা হচ্ছে অবতল দর্পণের মেরু। ঠিক আছে? তাহলে পরিচয় দিয়ে দাও, দর্পণটার প্রথমেই পরিচয় দাও, নাম দিয়ে দাও M1 M2 হলো একটি অবতল দর্পণ। M1 M2 ওই একই জিনিস। যদি আগেরটা বুঝতে পেরেছো এটাও বুঝতে পারবে, শুধুমাত্র ওইখানে বস্তু যে বিন্দুতে ছিল বস্তুটা সেখানে থাকবে না, বস্তুটাকে অন্য জায়গায় রাখবো একটু। তাহলে M1 M2 হলো একটি অবতল দর্পণ। P হলো দর্পণটির মেরু এবং F হলো মুখ্য ফোকাস। C হলো বক্রতা কেন্দ্র। এইটুকু, অত মানে ভাষা তোমাকে স্ট্যান্ডার্ড করার দরকার নেই, তুমি যা যা দেখতে পাচ্ছ লিখে ফেলো। M1 M2 হলো একটা অবতল দর্পণ, কোনো সমস্যা নাই। P হলো দর্পণটির মেরু, কোনো সমস্যা নাই, এভাবেই লিখো। F হলো দর্পণটির মুখ্য ফোকাস, কোনো সমস্যা নাই। তুমি তো পরিচয় দিচ্ছ যে এটা কাকা, এটা বাবা, এটা মা, এটা বোন, এটা বউ। তো এই হচ্ছে পরিচয় যে M1 M2 হলো একটা অবতল দর্পণ, P হলো মেরু, F হলো মুখ্য ফোকাস, C হলো বক্রতা কেন্দ্র। ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে? একটা বস্তু নিতে হবে। বস্তুটা কোথায় নেব সেটাই আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে বস্তু কোথায় নেব জানো? বস্তুটা নেব মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে। মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে একটা বস্তুকে নিয়ে নেব। দেখো তাহলে এটা কোথায় আছে? মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে। বস্তুটার নাম দিলাম আমি XY। বস্তুটার নাম দিলাম XY বস্তু। তাহলে আমি আবার লিখে দিতে পারবো যে অবতল দর্পণটির মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে XY হলো একটা বিস্তৃত বস্তু। তাহলে লিখে ফেলছি। তাহলে অবতল দর্পণটির মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে, অবতল
দর্পণটির মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে প্রধান অক্ষের উপর XY হলো একটি বিস্তৃত বস্তু। তাহলে আমরা বস্তুটা কোথায় রাখবো? মেরু এবং মুখ্য ফোকাসের মাঝেই রাখবো, না হলে কিন্তু বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠন হবে না। এটা কিন্তু মাথায় রাখো। তাহলে একটা কোশ্চেন এরকমও আসতে পারে যে অবতল দর্পণ দ্বারা কোনো বস্তুর বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠন করতে হলে বস্তুটাকে কোথায় রাখতে হবে? এই তো মেরু এবং মুখ্য ফোকাসের মাঝের কোনো একটা বিন্দুতে রাখতে হবে। আমরা আলোচনা করব শেষে সেই প্রশ্নগুলো। তাহলে প্রথমেই বলে দিলাম XY কে। XYটা কে? XY হলো যে অবতল দর্পণটির মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে প্রধান অক্ষের উপর XY হলো একটা বিস্তৃত বস্তু, মানে বড় বস্তু। তুমি ধরো দাঁড়িয়ে আছো, বড় বস্তু একটা, আচ্ছা বিস্তৃত বস্তু। এখন আমাকে রশ্মি চিত্র আঁকতে হবে। তাহলে রশ্মি যে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠনের জন্য মিনিমাম দুটো রশ্মি নিতে হবে। তো প্রথম রশ্মি আমরা কোনটা নেব? প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান। তাহলে আমরা XY বস্তুর ওই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে একটা আলোক রশ্মি নিয়ে নিলাম, এইটা এ বিন্দুতে গিয়ে আপতিত হলো। আমরা এটা শিখেছি যে যদি কোনো আলোক রশ্মি অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গিয়ে দর্পণে পড়ে, তাহলে দর্পণ দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাস F এর মধ্য দিয়ে চলে যাবে, মুখ্য ফোকাস F এর মধ্য দিয়ে চলে যাবে। তাহলে এটা প্রতিফলিত হয়ে এই রকম ভাবে চলে গেল, তাই না? এত বড় আমি করছি না, একটু ছোট করে দিচ্ছি। তাহলে মুখ্য ফোকাস F এর মধ্য দিয়ে চলে গেল। ঠিক আছে, মুখ্য ফোকাস F এর মধ্যে দিয়ে গেল, এটা মুখ্য ফোকাসের মধ্য দিয়ে। তাহলে তীর চিহ্ন এইভাবে যাচ্ছে। তাহলে এই একটা আঁকলাম, এই একটা লিখে দিচ্ছি। তাহলে XY বস্তুর এখন XY বস্তুর ওই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে একটি আলোক রশ্মি, ওই বিন্দু থেকে একটি আলোক রশ্মি আমি যেভাবে করছি সেভাবে করো, মুখস্থ করে গেলে তুমি লিখতে পারবে না। দেখো আমি ধাপে ধাপে প্রথমে দর্পণটা আঁকলাম, বলে দিলাম M1 M2 হলো আমার একটা অবতল দর্পণ। মেরুটাকে দেখালাম, বললাম P হলো আমার মেরু। মুখস্থ করতে হচ্ছে না? F এঁকে দিলাম, বললাম F হলো আমার মুখ্য ফোকাস। C দেখালাম, বললাম C আমার বক্রতা কেন্দ্র। তারপরে কি করলাম? একটা বস্তু নিলাম, XY বস্তু। বস্তুটা কোথায় রেখেছি বললাম? মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে। আমি সেটাও বলে দিলাম যে অবতল দর্পণটির মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে প্রধান অক্ষের উপর XY হলো একটা বিস্তৃত বস্তু। মুখস্থ করতে হচ্ছে না? তারপরে দেখো কি বললাম, এখন XY বস্তুর ওই বিন্দু থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গিয়ে দর্পণের এ বিন্দুতে আপতিত হলো এবং প্রতিফলনের পর মুখ্য ফোকাস F এর মধ্য দিয়ে চলে গেল। তাহলে লিখে দিচ্ছি, এখন XY বস্তুর ওই বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গিয়ে দর্পণের এ বিন্দুতে আপতিত হলো এবং দর্পণ দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাস
মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে চলে গেল। বাস, এইটা একটা গল্প শেষ হয়ে গেল, একটা রশ্মির গল্প। এটা ছিল যে এক্স ওয়াই বস্তুর ওয়াই বিন্দু থেকে একটা আলোক রশ্মি কি করলো, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গিয়ে দর্পণের এ বিন্দুতে আপতিত হলো এবং দর্পণটি দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে চলে গেল। আর একটা রশ্মি নেবো আমরা, তাহলে এখানটা আমাকে এবার মুছতে হবে, তোমরা কিন্তু নোট করে নাও, পজ করে নোট করে নিতে পারো। আচ্ছা, আর একটা আলোক রশ্মি নেব। সেই আলোক রশ্মিটা কেমন নেব, এই যে ধরো ধরো এই মেরুতে গিয়ে একটা আলোক রশ্মি আমি ফেলে দিলাম, মেরুতে ওই বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি দর্পণটির মেরুতে গিয়ে আপতিত হলো, মেরুতে গিয়ে আপতিত হলো, মেরু পি তে গিয়ে আপতিত হলো এবং প্রধান অক্ষকে অভিলম্ব হিসাবে ব্যবহার করে আপতন কোণ সমান প্রতিফলন কোণ করে পি সি পথে ধরো প্রতিফলিত হয়ে গেল, পি সি পথে প্রতিফলিত হয়ে গেল। এইটুকু আমরা বলবো। কোথায় তাহলে সেকেন্ড রশ্মিটা কোথায় গিয়ে পড়লো, মেরুতে গিয়ে পড়লো। তাহলে ওই বিন্দু থেকে অপর একটি রশ্মি দর্পণের মেরুতে পি গিয়ে আপতিত হলো এবং প্রধান অক্ষকে অভিলম্ব হিসাবে ব্যবহার করে আপতন কোণ অভিলম্ব হিসাবে ব্যবহার করে পিসি পথে প্রতিফলিত হলো। ডাইরেক্ট লিখে দিচ্ছি, পিসি পথে প্রতিফলিত হলো। তাহলে দেখো এখন এই যে একটা আলোক রশ্মি মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে এফ রশ্মিটা গেছে, আর মেরু থেকে যে পিসি পথে আরেকটা আলোক রশ্মি গেল, এই দুটো আলোক রশ্মি দেখো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে এই আলোক রশ্মি দুটো সামনের দিকে কখনোই মিলিত হতে পারবে না। এই বিন্দু দুটোকে যদি আমরা পেছনের দিকে বাড়িয়ে দিই, পেছনের দিকে যদি এইভাবে ডট ডট দিয়ে বাড়িয়ে দিই, তাহলে কি দেখতে পাবো বলো তো, কি দেখতে পাবো, মনে হবে যে এই আলোক রশ্মি দুটো এইরকম কোন একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে। ছবিটা একটু আমার বাঁকা হয়েছিল, আমি সোজা করে দিচ্ছি, হাতে আঁকছি তো আমার একটু বাঁকা হতে পারে, তোমরা স্কেল দিয়ে আঁকবে, তাহলে ছবিগুলো সুন্দর হয়ে যাবে। পিসি পথে এটা গেছে। দেখো এবার দেখো যে এই আলোক রশ্মি দুটো সামনের দিকে কোথাও মিলিত হবে না, মিলিত হতে পারবে না। এবার এইখানে যদি আমি এইভাবে চোখ রাখি, তাহলে মনে হবে যে আলোক রশ্মিগুলো এই ওয়াই প্রাইম বিন্দুটা থেকে আসছে বলে মনে হবে। এইভাবে যদি আমি এখানে চোখটা রাখি, তাহলে ওয়াই প্রাইম বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তাহলে এইখানে যদি আমরা একটা অভিলম্ব, তাহলে এই পর্যন্ত কাজটা সেরে রাখি, পথে প্রতিফলিত হলো। এখন প্রতিফলিত রশ্মি দুটি সামনের দিকে কখনোই মিলিত হতে পারবে না, কখনোই মিলিত হতে পারবে না। এই রশ্মি দুটোকে যদি আমরা পেছনের দিকে বাড়াই, পেছনের দিকে যদি বাড়িয়ে দিই, তাহলে মনে হবে তারা পেছনের দিকে যদি বাড়িয়ে দিই, তাহলে তারা ওয়াই ড্যাশ বিন্দুতে মিলিত হবে, অর্থাৎ রশ্মি দুটো ওয়াই ড্যাশ বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। এই প্রতিফলিত রশ্মি দুটি প্রতিফলিত রশ্মি দুটি
সামনের দিকে কখনোই মিলিত হতে পারবে না। এই রশ্মি দুটোকে যদি পেছনের দিকে বাড়ানো হয়, এই রশ্মি দুটোকে যদি পেছনের দিকে বাড়ানো হয় তাহলে রশ্মি দুটি ওই ড্যাশ বিন্দুতে মিলিত হয়। তাহলে রশ্মি দুটি ওই ড্যাশ বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এইটুকু লিখলাম আমরা। দেখো কি বললাম, প্রতিফলিত রশ্মি দুটো সামনের দিকে কখনোই মিলিত হতে পারবে না। এই রশ্মি দুটোকে যদি আমি পেছনের দিকে বাড়িয়ে দিই তাহলে মনে হবে যে ওই ড্যাশ বিন্দু থেকে রশ্মি দুটো আসছে, এটাই লিখেছি, কিছু আর লিখিনি, আসছে বলে মনে হচ্ছে। এখন যদি ওই ড্যাশ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা অভিলম্ব, এরকম একটা অভিলম্ব এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আঁকা হয়, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হলো বস্তুটার বিবর্ধিত প্রতিবিম্ব। দেখো বস্তুর আকার ছিল এইটুকু, প্রতিবিম্বের আকার হয়ে গেছে এইটুকু বড়। আর এইখানে দেখো বস্তু যেদিকে মাথা করেছিল প্রতিবিম্ব সেদিকেই মাথা করে আছে, মানে সমশীর্ষ প্রতিবিম্ব। আর এইখানে দেখো রশ্মি দুটো মিলিত হয়নি, রশ্মি দুটো ওখান থেকে আসছে বলে মনে হচ্ছে, তাই প্রতিবিম্বটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। বাস হলো। আমি এখানটাকে মুছবো না, এখানে আসছি। এখন ওয়াই প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর কি করব, এক্স প্রাইম ওয়াই প্রাইম অভিলম্ব আঁকা হলো। এক্স প্রাইম ওয়াই প্রাইম হলো এক্স ওয়াই বস্তুর বিবর্ধিত অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব। এই গেল গল্পটা। তাহলে হয়ে গেল রশ্মি চিত্র। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল 2 নম্বরে যে অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর বিবর্ধিত অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করব। দেখো আমরা সবই দেখতে পাচ্ছি, বিবর্ধিত মানে বস্তু অপেক্ষা বড়, এই যে বিবর্ধিত, অসৎ মানে রশ্মি দুটো মিলিত হয়নি, আসছে বলে মনে হচ্ছে, তাই অসৎ প্রতিবিম্ব। আর 3 নম্বর হচ্ছে সমশীর্ষ। দেখো বস্তু যেদিকে মাথা করে আছে প্রতিবিম্বও সেদিকে মাথা করে আছে, তার মানে হচ্ছে একই দিকে মাথা করে আছে, সমশীর্ষ প্রতিবিম্ব। তো আমাদের যা উদ্দেশ্য ছিল সেটা করে দিয়েছি। দেখো মুখস্থ করলে আলোর এই টপিকগুলো কখনোই তুমি মনে রাখতে পারবে না। প্রথমেই দেখো আমি 1 মিনিটে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি কিভাবে করবে। প্রথমেই অবতল দর্পণটা আঁকবে, বলবে যে M1 M2 হলো একটা অবতল দর্পণ, পি হলো মেরু, এফ হলো মুখ্য ফোকাস, সি হলো বক্রতা কেন্দ্র। বাস, দর্পণের ব্যাপারে আমার সমস্ত কিছু বলা রেডি। মুখস্থ করতে হবে না। তারপরে কি বলবে যে অবতল দর্পণটির মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে প্রধান অক্ষের উপর এক্স ওয়াই হলো একটা বিস্তৃত বস্তু। মুখস্থ করতে হবে, এটা এক্স ওয়াই হলো একটা বিস্তৃত বস্তু, মুখস্থ করতে হবে। এবার আমি কি করব যে এক্স ওয়াই বস্তুর ওয়াই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে একটা আলোক রশ্মি দর্পণের এ বিন্দুতে আপতিত হলো এবং দর্পণ দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে চলে গেল। একটা রশ্মির গল্প খতম করে দিলাম। আর একটা রশ্মি নিতে হবে আমাকে। কোন রশ্মিটা নেব, আমার সুবিধা যেটা হবে আমি সেটা নেব। আমি 4টে রশ্মি শিখেছি আগের লেকচারে, এখন আমি প্রধান অক্ষের সমান্তরাল সব সময় নেব, বাকি একটা আমার খুশি মতো নেব।
তাহলে দেখো দ্বিতীয় রশ্মিটা নিলাম কি, যে ওই বিন্দু থেকে অপর একটা আলোক রশ্মি দর্পণের মেরুতে গিয়ে আপতিত হলো, মেরুতে গিয়ে আপতিত হলো, এবং প্রধান অক্ষকে অভিলম্ব হিসাবে ব্যবহার করে পিসি পথে, ও সরি এই পিসি রাখা যাবে না, এখানে সি রাখা আছে, সরি 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 সরি, পিবি করে দাও, এটা পিবি, পিবি, যেখানে ওই বিন্দু থেকে অপর একটা রশ্মি দর্পণের মেরুতে গিয়ে আপতিত হলো এবং প্রধান অক্ষকে অভিলম্ব হিসাবে ব্যবহার করে, পিসি নয় এটাকে পিবি করে দাও, সরি 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 সরি, পিবি, পিবি পথে, পি এটা অবশ্যই তোমরা সবাই কারেকশন করে নাও এইটুকু, পিবি পথে প্রতিফলিত হলো। এই প্রতিফলিত রশ্মি দুটো দেখো, তাহলে দুটো রশ্মির গল্প করলাম। এখন দেখতে পাচ্ছি এটা হলো একটা প্রতিফলিত রশ্মি, এটা হলো একটা প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মি দুটো দেখো সামনের দিকে কখনোই মিলিত হবে না, এরা যত দূরে যাবে সরে যাচ্ছে এরা। তাহলে এই রশ্মি দুটোকে যদি পেছনের দিকে বাড়ানো হয় তাহলে মনে হবে যে ওই প্রাইম বিন্দুটা থেকে আসছে। এখন কি করলাম, ওয়াই প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর এক্স প্রাইম ওয়াই প্রাইম একটা অভিলম্ব এঁকে দিলাম। এই এক্স প্রাইম ওয়াই প্রাইম হলো এক্স ওয়াই বস্তুটার বিবর্ধিত অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব। গল্প শেষ। 3 নম্বরের মাধ্যমিকে 100% আসছে। হলো, মুছে দিলাম। এখান থেকে দুটো কোশ্চেন আসে যে অবতল দর্পণ দ্বারা কোনো বস্তুর বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠন করতে হলে বস্তুটাকে কোথায় রাখতে হবে? রাখতে হবে মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে। একেবারে হট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটা কোশ্চেন মুছে দিলাম এটাকে আমি। এখানে লিখে দিচ্ছি আবার প্রশ্ন বলে, প্রশ্ন নম্বর তুমি যা দেবে নম্বর না দিয়ে দাও কিছু, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ভিআইপি একেবারে। অবতল দর্পণ দ্বারা কোনো বস্তুর বিবর্ধিত অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে হলে বস্তুটিকে কোথায় রাখতে হবে? এটা কোশ্চেন, আমি ডাইরেক্ট উত্তর লিখে দিচ্ছি। অবতল দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে রাখতে হবে। অবতল দর্পণের মেরু এবং মুখ্য ফোকাস এর মাঝে কোনো বিন্দুতে রাখতে হবে। তাহলে দেখো অবতল দর্পণের আগে যে রশ্মি চিত্রটা দেখালাম সেটাও বিবর্ধিত প্রতিবিম্ব, কিন্তু সেটা ছিল সৎ প্রতিবিম্ব এবং সেটা বস্তু কোথায় ছিল? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। তাহলে দেখো এখন আছে মেরু আর মুখ্য ফোকাসের মাঝে। তাহলে মেরু আর মুখ্য ফোকাসের মাঝে থাকলে বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠিত হবে, এবং বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে যদি এইখানটাতে থাকে তাহলে বিবর্ধিত সৎ অসমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এইখানে যদি থাকে দেখো সি আর এফ এর মাঝে, তাহলে বিবর্ধিত সৎ অসমশীর্ষ। আর এইখানে যদি থাকে, এই জায়গাটাতে বস্তু যদি থাকে মানে মেরু আর মুখ্য ফোকাসের মাঝে, তাহলে বিবর্ধিত অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। এখানে দেখো আরেকটা কোশ্চেন, যে একটা অবতল দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু রাখা হলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য লিখো। যে প্রতিবিম্বটা গঠিত হবে তার বৈশিষ্ট্য লিখো। তাহলে আরেকটা কোশ্চেন, একটি অবতল দর্পণের মেরু ও মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু রাখা হলে যে প্রতিবিম্বটি গঠিত হবে,
টি গঠিত হবে তার বৈশিষ্ট্যগুলি লিখো। বৈশিষ্ট্যগুলি লিখো। কি বৈশিষ্ট্য দেখো, আমরা তো এতক্ষণ থেকে পেলাম প্রতিবিম্বটি দর্পণের পেছনের দিকে গঠিত হবে, প্রতিবিম্বটা হবে অসৎ, প্রতিবিম্বটা হবে সমশীর্ষ, প্রতিবিম্বটা হবে বিবর্ধিত। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিছি। হ্যাঁ, এই কোশ্চেনটার উত্তর হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রতিবিম্বটি হবে বিবর্ধিত। বিবর্ধিত। 2 নম্বর হচ্ছে প্রতিবিম্বটি অসৎ। 3 নম্বর হচ্ছে প্রতিবিম্বটি দর্পণের পেছনের দিকে গঠিত হচ্ছে। দেখো দর্পণের পেছনের দিকে গঠিত হচ্ছে না, দর্পণের পিছনে গঠিত হবে। পিছনে গঠিত হবে। 4 নম্বর বৈশিষ্ট্যটা দেখো, প্রতিবিম্বটা সমশর্ষ মানে শীর্ষ, বস্তু যেদিকে মাথা করে আছে প্রতিবিম্ব সেদিকে মাথা করে আছে। তাহলে লিখতে পারবো প্রতিবিম্বটি সমশীর্ষ। এই কোশ্চেনটাও কিন্তু আসতে পারে যে অবতল দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু রাখা হলে যে প্রতিবিম্বটা গঠিত হবে তার এই বৈশিষ্ট্যগুলো থাকবে। হলো, তাহলে আমাদের দুটো রশ্মি চিত্র অবতল দর্পণের, এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়বে। তাহলে মুছে দিলাম। এবার উত্তল দর্পণ দ্বারা কোনো বস্তুর প্রতিবিম্ব গঠনের রশ্মি চিত্রটা দেখাবো। বাস, খেলা শেষ। তাহলে মুছে দিলাম। হ্যাঁ, এবার দেখো উত্তল দর্পণ দ্বারা কোনো বস্তুর বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন। উত্তল দর্পণ দ্বারা কোনো বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন। উত্তল দর্পণ দ্বারা কোনো বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন। উত্তল দর্পণ দ্বারা কোনো বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব গঠন। উত্তল দর্পণ দ্বারা গঠন করব আমরা। ঠিক আছে, কোনো বৈশিষ্ট্য কিছু বলছি না, তার কারণটা হচ্ছে উত্তল দর্পণ খুব সহজ। উত্তল দর্পণের যেখানেই তুমি বস্তু রাখো, উত্তল দর্পণের সামনে যে কোনো জায়গাতে বস্তু রাখো, প্রতিবিম্ব সব সময় দর্পণের পেছন দিকে গঠিত হবে, প্রতিবিম্ব সব সময় ছোট হবে, প্রতিবিম্ব সব সময় অসৎ সমশীর্ষ হবে। তাহলে প্রথমে একটা উত্তল দর্পণ নিয়ে নেব আমরা। খুব সহজ উত্তল দর্পণটা। এই হলো একটা উত্তল দর্পণ। তাহলে প্রধান অক্ষ নিয়ে নেব আমরা একটা উত্তল দর্পণের প্রধান অক্ষ। এইটা গেল। তাহলে আবার বলতে লাগি যে M1 M2 হলো একটা উত্তল দর্পণ। মুখে বলো P হলো এক দর্পণটির মেরু, F হলো দর্পণটির মুখ্য ফোকাস, C হলো দর্পণটির বক্রতা কেন্দ্র। বাস, পরিচয় দিয়ে দিলাম। তাহলে M1 M2 হলো একটি উত্তল দর্পণ। এটুকু কি আর মুখস্থ করতে হয় না? তারপরে P হলো দর্পণটির মেরু এবং F হলো মুখ্য ফোকাস, C হলো বক্রতা কেন্দ্র। এবার কি করতে হবে? একটা বস্তু নিতে হবে। কোথায় নেব? যেখানে খুশি নাও, যা খুশি করো তুমি, যেখানে খুশি নাও। আমি নিয়ে নিলাম এইখানে একটা বস্তু নিয়ে নিলাম। এই একটা বস্তু কোথায় আছে জানি না, উত্তল দর্পণের সামনে আছে, খালি বলে দেব
যে এক্স ওয়াই হলো একটা বস্তু। কোথায় আছে? উত্তল দর্পণের সামনে প্রধান অক্ষের উপর। এক্স ওয়াই হলো একটা বিস্তৃত বস্তু, লিখে ফেলো। তাহলে উত্তল দর্পণের সামনে, উত্তল দর্পণের সামনে প্রধান অক্ষের উপর, প্রধান অক্ষের উপর এক্স ওয়াই হলো একটি বিস্তৃত বস্তু, একটি বিস্তৃত বস্তু, বাস বস্তু, বিস্তৃত বস্তু। আচ্ছা, এবার আমরা কি করব? এখান থেকে রশ্মি নেব, রশ্মি চিত্র নেব। তাহলে প্রথমে কোন রশ্মি নেব? হ্যাঁ, সবসময় প্রথমে প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি নেব। তাহলে এইখান থেকে একটা প্রধান অক্ষের এক্স ওয়াই বস্তুর ওয়াই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে একটা আলোক রশ্মি এ বিন্দুতে গিয়ে আপতিত হলো, এ বিন্দুতে গিয়ে আপতিত হলো। এবার আমরা জানি উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে এই বরাবর প্রতিফলিত হয়ে গেল। এটাকে আমি নাম দিয়ে দিলাম এ বি পথে প্রতিফলিত হলো, মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলো। তাহলে এর গল্পটা শেষ করে দিই। এখন এক্স ওয়াই বস্তুর, এক্স ওয়াই বস্তুর ওয়াই বিন্দু থেকে, ওয়াই বিন্দু থেকে ওয়াই বিন্দু থেকে একটি আলোক রশ্মি, একটি আলোক রশ্মি উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে গিয়ে দর্পণের এ বিন্দুতে আপতিত হলো, আপতিত হলো এবং প্রতিফলনের পর মুখ্য ফোকাস এফ থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলো। এবং এ বি পথে, এ বি পথে এমন ভাবে প্রতিফলিত হলো, এমন ভাবে প্রতিফলিত হলো যে মুখ্য ফোকাস এফ থেকে আসছে বা অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। বাস হলো, প্রথমটার গল্প শেষ করে দিলাম। কি বললাম? এক্স ওয়াই বস্তুর ওয়াই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে একটা আলোক রশ্মি দর্পণের এ বিন্দুতে পড়লো এবং এমন ভাবে এ বি পথে প্রতিফলিত হলো যে দর্পণের মুখ্য ফোকাস এফ থেকে আসছে বলে মনে হলো। একটা গেল। আচ্ছা, আরেকটা রশ্মি আমরা কি করব বলতো? আরেকটা রশ্মি দর্পণের দর্পণটার একেবারে বক্রতা কেন্দ্রের দিকে চালিত করব, বক্রতা কেন্দ্রের দিকে। তাহলে লম্বভাবে পড়বে কি পড়বে না বলো? লম্বভাবে পড়বে কি পড়বে না? আরেকটাও নিতে পারি, শুধু ওটাই নয়, আরেকটা নিতে পারি। যদি আমি মেরুতে ফেলি একটা রশ্মিকে, এইখানে ধরো একটা আলোক রশ্মি আমি মেরুতে গিয়ে ফেলে দিলাম, মেরুতে এইভাবে ফেলে দিলাম। তাহলে এই প্রধান অক্ষটাকে কি করবে? অভিলম্ব হিসাবে ব্যবহার করবে। অভিলম্ব হিসাবে ব্যবহার করে এই পথে প্রতিফলিত হয়ে যাবে, এই পথে প্রতিফলিত। তাহলে পি ডি আমি নাম দিয়ে দিলাম, পি ডি পথে প্রতিফলিত হলো। তাহলে দেখো, এইটা হলো একটা প্রতিফলিত রশ্মি, এইটা হলো একটা প্রতিফলিত রশ্মি। এরা তো সারা জীবনেও কখনো মিলিত হবে না। এই তো দেখো দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে আরো। তাহলে এই রশ্মি দুটোকে যদি পেছনের দিকে বাড়ায়, তাহলে এর গল্পটা আগে শেষ করি। ওই বিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি এই পিটার উপর দিয়ে চলে গেছে। পিকে আমি এখানে লিখে দিচ্ছি, পি। তাহলে এখানে অ্যারো, অ্যারো
মুছে দিই, এখানটা মুছি আমি। তাহলে দ্বিতীয় রশ্মির গল্প বলবো, দ্বিতীয় রশ্মির গল্প বলবো। ওই বিন্দু থেকে, ওই বিন্দু থেকে অপর একটি রশ্মি, অপর একটি রশ্মি দর্পণটির মেরু তে মানে পি তে আপতিত হলো এবং প্রধান অক্ষকে অভিলম্ব হিসাবে ব্যবহার করে, অভিলম্ব হিসাবে ব্যবহার করে, প্রধান অক্ষকে অভিলম্ব হিসাবে ব্যবহার করে, প্রধান অক্ষকে অভিলম্ব হিসাবে ব্যবহার করে পি ডি পথে প্রতিফলিত হলো। দেখো তাহলে একটা এ বি হলো একটা প্রতিফলিত রশ্মি আর পি ডি হলো আরেকটা প্রতিফলিত রশ্মি, এরা সামনের দিকে কখনোই মিলিত হতে পারবে না, লিখে দাও। তাহলে এ বি এবং পিডি প্রতিফলিত রশ্মি দুটি সামনের দিকে কখনোই মিলিত হতে পারবে না। এ বি এবং পিডি প্রতিফলিত রশ্মি দুটি সামনের দিকে কখনোই মিলিত হতে পারবে না, কখনোই মিলিত হতে পারবে না। বাস, তাহলে কি করতে হবে? এই রশ্মি দুটোকে যদি আমরা সামনের দিকে বাড়িয়ে দিই, বর্ধিত করি, তাহলে এই রকম দেখো এই বিন্দুটা থেকে আসছে বলে মনে হবে, ওয়াই প্রাইম বিন্দু থেকে। তাহলে এই ওয়াই প্রাইম থেকে যদি আমরা একটা প্রধান অক্ষের উপর অভিলম্ব এরকম আঁকি, একে আমি কালো দিয়ে আঁকছি, কালো 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 কালো, তাহলে এইটা হয়ে গেল বস্তুটির প্রতিবিম্ব। তাহলে আমি বলে দেব যে মিলিত তো হতে পারবে না। এখন রশ্মি দুটোকে পেছনের দিকে বাড়ানো হলে ওয়াই প্রাইম বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এখন প্রতিফলিত রশ্মি দুটিকে পেছনের দিকে বাড়ানো হলে ওয়াই প্রাইম বিন্দু থেকে আসছে বলে মনে হয়, ওয়াই প্রাইম বিন্দু থেকে আসছে বলে মনে হয়। ঠিক আছে, এই ওয়াই প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর ওয়াই প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটার নাম তাহলে আমি দিয়ে দিলাম, এটার নাম হচ্ছে আমার এক্স প্রাইম। তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম অভিলম্ব আঁকা হলো। এক্স প্রাইম ওয়াই প্রাইম হলো এক্স ওয়াই বস্তুর ক্ষুদ্রাকৃতি অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব। খুব ইম্পর্টেন্ট। তবে এই যে রশ্মি চিত্রটা দেখে দিলাম, সেটা কিন্তু পরীক্ষায় নাও আসতে পারে। কিন্তু কেন করলাম, কেন? এতটা তো সহজ নয়, পরীক্ষায় আসবে না, করবে না, আর আমি
করাতে যাব তা তো নয়, কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসে। সেই কোশ্চেনটা হচ্ছে যে উত্তল দর্পণ দ্বারা গঠিত কোনো বস্তুর প্রতিবিম্বের বৈশিষ্ট্য লিখো। বৈশিষ্ট্যটা হচ্ছে যে উত্তল দর্পণের যেখানে বস্তু থাকুক, যেখানে খুশি, এইখানে থাকুক, এইখানে, 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 এখানে, যেখানে খুশি থাকুক, উত্তল দর্পণের সামনে যেখানেই বস্তু থাকুক, বস্তুর প্রতিবিম্ব সর্বদাই দর্পণের পেছন দিকে গঠিত হয়, 1 নম্বর বৈশিষ্ট্য। বস্তুর প্রতিবিম্ব সব সময় বস্তু অপেক্ষা ছোট হয়, 2 নম্বর বৈশিষ্ট্য। বস্তুর প্রতিবিম্ব সব সময় সমশীর্ষ হয়, 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবিম্ব সব সময় অসৎ হয়, এই 4টে বৈশিষ্ট্য। তাহলে একটা কথা কান খুলে জেনে রাখো যে উত্তল দর্পণের সামনে যেখানেই বস্তু থাকুক, বস্তুর প্রতিবিম্ব সব সময় বস্তু অপেক্ষা ছোট হবে। তাহলে এখানে আমি লিখবো, মুছে দিচ্ছি, এটা হয়ে গেছে। তাহলে দেখো প্রতিবিম্ব আঁকা তেমন জটিল কিছু নয়, মুখস্থও করতে হয় না। যারা মুখস্থ করে তারা কখনোই আলোক চ্যাপ্টার থেকে নাম্বার পায় না একবারে। তাহলে বুঝো আমি কি করলাম, উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব, তাহলে প্রথমে উত্তল দর্পণটা আঁকলাম, এইটুকু করতে পারবো। উত্তল দর্পণে মেরু, বক্রতা কেন্দ্র, ফোকাস দেখিয়ে দিলাম। তারপরে দর্পণের সামনে যে কোনো একটা বস্তু নিলাম এক্স ওয়াই, সেটাও বলে দিলাম। আমি তো বলছি কি কি করছি, আমি সেটা লিখছি, আর কিছু নয়। সেটা হল এখন এক্স ওয়াই বস্তুর ওয়াই বিন্দু থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে নিয়ে এ বিন্দুতে পড়লো এবং বি পথে এ বি পথে চলে গেল। তখন কি মনে হচ্ছে, মুখ্য ফোকাসের মধ্য থেকে আসছে বলে মনে হচ্ছে। আর একটা রশ্মি আমি নিলাম, মেরুতে ফেললাম। মেরুতে ফেলার ফলে প্রধান অক্ষকে অভিলম্ব হিসাবে ব্যবহার করলো এবং পিডি পথে প্রতিফলিত হয়ে গেল। এই রশ্মি দুটো সামনের দিকে কখনোই মিলিত হতে পারবে না, পেছনের দিকে বাড়িয়ে দিলে ওয়াই প্রাইম বিন্দু থেকে আসছে বলে মনে হবে। ওয়াই প্রাইম বিন্দুতে একটা অভিলম্ব এঁকে দিলাম, সেটাই হয়ে গেল এক্স ওয়াই ওয়াই এক্স প্রাইম ওয়াই প্রাইম। এই এক্স প্রাইম ওয়াই প্রাইম হলো এক্স ওয়াই বস্তুর প্রতিবিম্ব। মুখস্থ করতে হবে, মুখস্থ করলে তুমি আলোক থেকে নাম্বার পাবে না। চলো এবার যে জিনিসটা আমরা করতে চাইছি সেটা কিন্তু এখানকার এই রশ্মি চিত্র থেকে সব থেকে ইম্পর্টেন্ট। ছোট ছোট জিনিস, নাম্বার কিন্তু গাদা গাদা। তাহলে এবার হচ্ছে উত্তল দর্পণ দ্বারা, খুব ইম্পর্টেন্ট, উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে উত্তল দর্পণের সামনে যেখানেই বস্তু থাকুক, প্রতিবিম্ব সর্বদাই দর্পণের পেছনের দিকে গঠিত হয়। তাহলে উত্তল দর্পণের সামনে যেখানেই বস্তু থাকুক, যেখানেই বস্তু থাকুক, বস্তুর প্রতিবিম্ব সর্বদাই দর্পণের পিছনের দিকে গঠিত হয়, দর্পণের পিছনের দিকে গঠিত হয়। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে উত্তল দর্পণের সামনে বস্তু যেখানেই থাকুক, প্রতিবিম্বের আকার সব সময় বস্তু অপেক্ষা ছোট হয়। তাহলে উত্তল দর্পণের সামনে বস্তু যেখানেই থাকুক, প্রতিবিম্ব সর্বদাই বস্তু অপেক্ষা ছোট হয়। প্রতিবিম্ব সর্বদাই বস্তু অপেক্ষা ছোট হয়, ছোট হতেই হবে। তাহলে কি বললাম, উত্তল দর্পণের সামনে বস্তু যেখানেই থাকুক, প্রতিবিম্ব সর্বদাই বস্তু অপেক্ষা ছোট হয়। প্রতিবিম্ব সর্বদাই বস্তু অপেক্ষা ছোট হবে, যেখানে, এখানে থাকুক, এখানে থাকুক, এখানে থাকুক, যেখানেই থাকুক,
প্রতিবিম্ব সর্বদাই বস্তু অপেক্ষা ছোট হয়। 3 নম্বর হচ্ছে প্রতিবিম্ব সর্বদাই অসৎ হয়, অসৎ হয়। 4 নম্বর হচ্ছে প্রতিবিম্ব সর্বদাই সমশীর্ষ হয়, সমশীর্ষ হয়। এই 4টে বৈশিষ্ট্য আমরা যখন গোলীয় দর্পণ চেনার পদ্ধতি শিখবো পরের লেকচারে, যে একটা গোলীয় দর্পণ উত্তল না অবতল কিভাবে চিনবো, সেটা কিন্তু এই বৈশিষ্ট্যটা থেকে চিনবো আমরা। এইটা খুব ইম্পর্টেন্ট 2 নম্বর বৈশিষ্ট্যটা, ঠিক আছে। তারপরে গোলীয় দর্পণের ব্যবহার শিখবো, সবকিছু আমরা পরের লেকচারে কভার করব। তো এইখানে এইটা এতটা ইম্পর্টেন্ট যে তুমিও কল্পনা করতে পারছো না কতটা ইম্পর্টেন্ট। তার কারণ এই জায়গাটা যদি না বুঝতে পেরেছো তাহলে আমরা গোলীয় দর্পণ চেনার পদ্ধতি বুঝতে পারবো না, গোলীয় দর্পণকে কেন কোন কাজে লাগানো হয় সেটাও বুঝতে পারবো না, ঠিক আছে। তাহলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমরা সমস্ত ধরনের প্রতিবিম্ব রশ্মি চিত্রের সাহায্যে এঁকে দেখালাম আর বললাম এগুলো কখনোই মুখস্থ করার জিনিস নয়, এগুলো যা যা করছো তাই তাই লিখো, সেটাই হয়ে গেল তোমার উত্তর, ঠিক আছে। তো তোমরা নোট করেছো, নিজের নোট সব থেকে ভালো নোট, লোকের নোট নিজের খুব একটা উপকারে লাগে না। তোমরা এই নোটগুলো করো এবং এই নোটগুলো প্র্যাকটিস করো। তারপরেও যদি তোমাদের নোট লাগে তাহলে আমরা অবশ্যই এই নোটগুলো সব তোমাদেরকে দিয়ে দেবো, একেবারে ঝকঝকে নোট দিয়ে দেবো। তা সেই নোটগুলো পেতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এই লেকচারেরই ডেসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি।